প্রথমে আমরা পড়ব ঘর্ষণের দ্বারা আহিতকরণ বা চার্জিং বাই ফ্রিকশন। দুটি বস্তুকে পরস্পরের সাথে ঘষলে বস্তু দুটির মধ্যে তড়িৎ আধানের সঞ্চার হয়, অর্থাৎ বস্তু দুটি তড়িৎগ্রস্ত বা আহিত হয়ে যায়। এই ধরনের তড়িৎ ঘর্ষণের ফলে সৃষ্টি হয়, তাই একে ঘর্ষণজাত তড়িৎ এবং একে স্থির তড়িৎও বলা হয়, কেননা এই তড়িৎ এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে না। যেমন আমরা দেখেছি, শুকনো চুলে চিরুনি দিয়ে আঁচড়ালে সেই চিরুনি ছোট ছোট কাগজের টুকরোকে টেনে ধরে। এক্ষেত্রে চুল দ্বারা চিরুনি ঘষার ফলে চিরুনিটি একটি আধানে আহিত হয়ে যায় এবং আধানগ্রস্ত বস্তু অনাহিত কাগজের টুকরোগুলিকে আকৃষ্ট করে। একই রকমভাবে কাঁচকে সিল্ক দিয়ে ঘষলে কাঁচদণ্ডটি আহিত হয়ে যায় এবং সেই কাঁচদণ্ড দিয়ে আমরা একটি সোলার বলকে আকর্ষণ করতে পারি। একই রকমভাবে এবোনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষলেও একই ঘটনা দেখা যায়। তড়িৎ দুই প্রকার, তথা ধনাত্মক তড়িৎ ও ঋণাত্মক তড়িৎ। যেমন কাঁচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে কাঁচদণ্ডে ধনাত্মক তড়িৎ ও সিল্কে ঋণাত্মক তড়িৎ আবিষ্ট হয়। আবার একটি এবোনাইট দণ্ডকে ফ্লানেল দিয়ে ঘষলে এবোনাইট দণ্ডে ঋণাত্মক ও ফ্লানেলে পজিটিভ তড়িৎ সৃষ্টি হয়। তাই আমরা বলতে পারি তড়িৎ দুই প্রকার, ধনাত্মক ও ঋণাত্মক। আরেকটা বিষয় এখানে জানতে হবে যে সমজাতীয় তড়িতাধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিষমজাতীয় তড়িতাধান পরস্পরকে আকর্ষণ করে। স্থির তড়িৎ শ্রেণী থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি শ্রেণী রয়েছে, 13টি বিভিন্ন বিভিন্ন পদার্থকে পরপর সাজানো হয়েছে। এখানে উপরে অর্থাৎ প্রথম দিকে থাকা কোনো একটি পদার্থ দিয়ে যদি শেষের দিকে থাকা কোনো পদার্থকে আমি বা ঠিক পরের পদার্থটি দিয়ে ঘষি, তাহলে প্রথম পদার্থতে ধনাত্মক এবং দ্বিতীয় পদার্থে ঋণাত্মক তড়িৎ তৈরি হয়। যেমন চিত্র থেকে দেখতে পাচ্ছি, মনে করো আমরা পশম আর কাঁচ নিলাম, তাহলে পশম দিয়ে কাঁচকে ঘষলে পশমে ধনাত্মক আর কাঁচে ঋণাত্মক হবে। অপরপক্ষে আমি যদি কাঁচকে রেশম দিয়ে ঘষি, তাহলে কাঁচে ধনাত্মক আর রেশমে ঋণাত্মক তড়িৎ আবিষ্ট হবে। এইভাবে আমরা স্থির তড়িৎ শ্রেণী থেকে জানতে পারি কোন পদার্থ কোন ধরনের তড়িৎ দ্বারা আহিত হবে। তড়িৎগ্রস্ততার নিশ্চিত প্রমাণ, অর্থাৎ একটি বস্তু তড়িৎগ্রস্ত কিনা সেটা জানার জন্য বিকর্ষণ পর্যবেক্ষণ করে নিশ্চিত হতে পারি। এখানে এ এবং বি দুটি বস্তু, এ বস্তুটি ধনাত্মক আধানে আহিত, বি অনাহিত। এক্ষেত্রে দেখা যাবে এরা পরস্পরকে আকর্ষণ করছে। আবার যদি বি বস্তুটি ঋণাত্মক আধানেও আহিত হয়, তবুও দেখা যাবে এ এবং বি এদের মধ্যে আকর্ষণ ক্রিয়া করছে, অর্থাৎ এই ক্ষেত্রে আকর্ষণ, এখানেও আকর্ষণ। তো আকর্ষণ দেখে আমি বলতে পারবো না যে একটি বস্তু আহিত কি অনাহিত, কিন্তু যদি আমরা বিকর্ষণ পর্যবেক্ষণ করি, অর্থাৎ ধরে নিলাম বি বস্তুটি ধনাত্মক আধানে আহিত, তাহলে এখানে দেখা যাবে এ এবং বি এর মধ্যে বিকর্ষণ হচ্ছে। আবার যদি এ বস্তুটি ঋণাত্মক আধানে আহিত হতো আর বি বস্তুটিও ঋণাত্মক আধানে আহিত হতো, এক্ষেত্রেও আমরা বিকর্ষণ পর্যবেক্ষণ করতাম। তাহলে এখানে এ বস্তুটি আমার ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, বি বস্তুটিও আধানে আহিত হতে হবে এবং সমজাতীয় আধানে আহিত হতে হবে, তবেই এক্ষেত্রে বিকর্ষণ লক্ষ্য করা যাবে এবং বি বস্তুটি দেখা যাচ্ছে আহিত। এইভাবে আমরা বিকর্ষণ পর্যবেক্ষণ করে একটি বস্তু আহিত সেটা প্রমাণ করতে পারি। স্থির তড়িৎ বিদ্যার ইলেকট্রনীয় মতবাদ। কীভাবে স্থির তড়িৎ সৃষ্টি হয় সেটা আমরা জেনেছি ঘর্ষণের মাধ্যমে। তো দেখুন কী হয়, ঘর্ষণ
যখন আমরা একটি কাচের দণ্ডকে সিল্কের কাপড় দিয়ে ঘষি তখন কিছু ইলেকট্রন কাচ দণ্ড থেকে সিল্কের কাপড়ে চলে আসে, এর ফলে সিল্কের কাপড়টি ঋণাত্মক আধানে আহিত হয় আর কাচ দণ্ডটি ধনাত্মক আধানে আহিত হচ্ছে, অর্থাৎ এখানে কাচ দণ্ডটি পজিটিভ এই চার্জড। একই রকমভাবে এবোনাইট দণ্ডকে যদি ফ্লানেলের কাপড় দিয়ে আমরা ঘষি তাহলে দেখা যাচ্ছে যে এবোনাইটের দণ্ডটি নেগেটিভ আধানে আহিত হচ্ছে, অর্থাৎ কিছু ইলেকট্রন ফ্লানেলের কাপড় থেকে এবোনাইট দণ্ডে চলে আসছে এবং ফ্লানেলের কাপড়টি পজিটিভলি চার্জ হচ্ছে। অর্থাৎ দুটি ক্ষেত্রেই দেখতে পাচ্ছি একটি বস্তুকে অপর একটি বস্তু দিয়ে ঘষলে ইলেকট্রনের আদান প্রদান ঘটে এক বস্তু থেকে আরেক বস্তুতে। আমরা জানি প্রত্যেকটি পদার্থের মধ্যে পরমাণু থাকে, পরমাণুর বাইরে কত ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমেই যখন ঘর্ষণ হয় তখন এক একটি বস্তু একরকম আধানে আহিত হয়। এবং কোন বস্তুটি পজিটিভলি চার্জ হবে কোনটি নেগেটিভলি চার্জ হবে সেটি আমরা জানতে পারি একটি শ্রেণী থেকে, একটি সারণী রয়েছে, সেই সারণী থেকে আমরা জানতে পারি যে কে পজিটিভ আর কে নেগেটিভলি চার্জ হবে। সেই সারণীতে উপরের দিকে অর্থাৎ প্রথমের দিকে যারা থাকে তাদেরকে দিয়ে যদি নিচের দিকে থাকা কোনো একটি পদার্থকে ঘষা হয় তাহলে উপরের পদার্থটি ধনাত্মক আধানে আহিত হয় এবং নিচের পদার্থটি ঋণাত্মক আধানে আহিত হয়। স্থির তড়িৎ শ্রেণী এটাকে আমরা বলতে পারি। এই হলো ইলেকট্রনের মতো। এবার আমরা করব তড়িৎ আধানের নিত্যতা নীতি। আগে জেনে নিই তড়িৎ আধানের একক। সিজিএস পদ্ধতিতে ইএসইউ বা স্ট্যাক কুলম্ব আর এসআই পদ্ধতিতে কুলম্ব। তড়িৎ আধানের নিত্যতা নীতি বলছে কোনো একটি বিচ্ছিন্ন সংস্থার মোট আধান অপরিবর্তিত থাকবে। এটি একটি বিচ্ছিন্ন সংস্থা, এর মোট আধান অপরিবর্তিত থাকবে এবং এই বস্তুটি আহিত হলে সেই আহিত বস্তুর মোট আধান যদি কিউ ধরা হয় তাহলে কিউ ইকুয়াল টু হবে প্লাস মাইনাস এন ই, যেখানে ই হলো একটি ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এন একটি পূর্ণ সংখ্যা, ইন্টিজার। এন এর মান কখনো ভগ্নাংশ হবে না, অর্থাৎ এন নট ইকুয়াল টু 3.5 বা 2.4 এগুলো হবে না। এন এর মান সবসময় 1, 2, 3 অর্থাৎ পূর্ণ সংখ্যা হতে হবে। অর্থাৎ একটি ইলেকট্রনের আধানই হচ্ছে সর্বনিম্ন আধানের মান, এর থেকে কম আধান সম্পন্ন কোনো কণা নেই। এটি হলো তড়িৎ আধানের নিত্যতা নীতি। এবার আমরা পড়ব পরিবহনের দ্বারা আহিতকরণ, চার্জিং বাই কন্ডাকশন। কোনো একটি অনাহিত বস্তুকে একটি আহিত বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে এনে আহিত করার পদ্ধতিকে আমরা বলবো পরিবহনের দ্বারা আহিতকরণ। বিষয়টা একটা উদাহরণের সাহায্যে বোঝানো যাক। মনে করি এখানে একটা সোলার বল ঝোলানো আছে একটা সিল্কের সুতো দিয়ে। এবার আমরা এই সোলার বলের কাছে একটা ধনাত্মক আধানে আহিত কাচ দণ্ড নিয়ে এসে সোলার বলের সাথে কাচ দণ্ডকে স্পর্শ করাবো, অর্থাৎ এইভাবে স্পর্শ করাবো। এর ফলে কিছু ধনাত্মক আধান এই সোলার বলে চলে যাবে এবং কিছুক্ষণ পর এই ধনাত্মক আধান এবং কাচ দণ্ডের ধনাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করবে, সেই জন্য সোলার বলটা একটু দূরে সরে যাবে। এইভাবে প্রত্যক্ষ সংস্পর্শের সাহায্যে আমি এই সোলার বলকে ধনাত্মক আধানে আহিত করলাম। একইভাবে আমি ঋণাত্মক আধানে আহিত এবোনাইট দণ্ডের সাহায্যেও সোলার বলকে ঋণাত্মক আধানে আহিত করতে পারি। স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। চিত্রে দেখতে পাচ্ছি এটি একটি স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। জি হচ্ছে একটি কাঁচ পাত্র, এর ঢাকনার যে ছিপি লাগানো আছে তার ভিতর দিয়ে একটি রড আর ঢোকানো আছে, ধাতব রড, ধাতব দণ্ড, যার শেষে দুটো খুব হালকা সোনার পাত এল রাখা আছে আর উপরে দণ্ডের সাথে একটি চাকতি ডি লাগানো আছে। এই সোনার পাত দুটির ঠিক বিপরীত দিকে দুটি পাত, টিনের পাত পি লাগানো থাকে এবং যন্ত্রটির ভূমি ধাতব এবং ভেতরে একটি পাত্রে ক্যালসিয়াম ক্লোরাইড রাখা থাকে। ক্যালসিয়াম ক্লোরাইড রাখা থাকলে সেই ক্যালসিয়াম ক্লোরাইড ভেতরে থাকা জলীয় বাষ্পকে শুষে নেয়। তো এই যন্ত্রটির
এমন একটি যন্ত্র যার সাহায্যে আমরা কোনো একটা বস্তু আহিত কিনা এবং আহিত হলে সেটা কিরূপ আধানে আহিত, ধনাত্মক না ঋণাত্মক, সেটা জানতে পারি। তো এই হলো স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের বর্ণনা। এবার আমরা একটি বস্তু আহিত কিনা সেটা জানবো কী করে। তো প্রথমে আমরা সেই আহিত বস্তু বা অনাহিত বস্তু যাই হোক না কেন এই ধাতব চাকতি ডিয়ের পাশে নিয়ে আসবে। প্রথমে ধরা যাক এটি একটি আহিত বস্তু। যদি দেখা যায় যে এই বস্তুটিকে ডি চাকতির কাছে আনার ফলে এই সোনার পাত দুটি বিস্ফারিত হলো, অর্থাৎ ওপেন হলো, তাহলে বুঝতে হবে এটি আহিত। সেখানে এটা ধনাত্মক আধানেও আহিত হতে পারে, ঋণাত্মক আধানেও আহিত হতে পারে। আহিত বস্তু আনলে বিস্ফোরণ যা ছিল তার থেকে একটু বৃদ্ধি পাবে। এই হলো বস্তু আহিত কিনা সেটা জানার উপায়। এবার আমরা জানব বস্তু কোন আধানে আহিত সেটা কি করে বুঝব, ধনাত্মক না ঋণাত্মক। তো তার আগে আমাকে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রটিকে কোনো একটি আধানে আহিত করে নিতে হবে। ধরলাম আমরা একটি ধনাত্মক আহিত বস্তুর সাহায্য নিয়ে এটিকে ধনাত্মক আধানে আহিত করলাম, তাহলে এর পাতগুলো একটু ফাঁক হয়ে থাকবে। এইভাবে ধনাত্মক আধানে আহিত করা হলো। এবার আমি অন্য একটি বস্তু যেটা কোন আধানে আহিত সেটা জানার জন্য ডি চাকতির কাছে নিয়ে আসলাম। যদি দেখা যায় যে বিস্ফোরণটা আরেকটু বৃদ্ধি পেল, অর্থাৎ এরকম হয়ে গেল, তাহলে বুঝতে হবে যে এই বস্তুটি ধনাত্মক আধানে আহিত। কেননা আগে থেকে এটা ধনাত্মক আধানে আহিত ছিল, আবার একটি ধনাত্মক আধানে আহিত বস্তুকে ডি চাকতির কাছে নিয়ে আসলে এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের পত্র দুটি আরও কিছু ধনাত্মক আধান পাওয়ার ফলে এদের মধ্যে আরও বিকর্ষণ হবে এবং সেটি আরও বিস্ফোরিত হবে। কিন্তু যদি বস্তুটি আনার পর দেখা যায় যে স্বর্ণপত্র দুটির বিস্ফোরণ কমে গেল, তাহলে বুঝতে হবে আহিত বস্তুটি ঋণাত্মক আধানে আহিত রয়েছে। কেননা এক্ষেত্রে ঋণাত্মক আধান স্বর্ণপত্রের ধনাত্মক আধানকে কিছুটা প্রশমিত করে এবং এদের মধ্যে বিকর্ষণ বল কিছুটা কমে যায়, তাই পাতের ফাঁক কমে যায়। এইভাবে আমরা জানতে পারি একটি আহিত বস্তু ধনাত্মক না ঋণাত্মক আধানে আহিত। তড়িতাবেশ কোনো একটি আহিত বস্তুকে একটি অনাহিত বস্তুর কাছে নিয়ে আসলে, স্পর্শ করাবো না, শুধু কাছে নিয়ে আসবো, তাহলে সেই বস্তুটিতে সাময়িকভাবে তড়িৎ আধান সৃষ্টি হয়। এই ঘটনাকে তড়িতাবেশ বলে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি আহিত বস্তুকে একটি অনাহিত বস্তু বি এর কাছে নিয়ে আসা হলো এবং এর ফলে দেখা যাবে যে আহিত বস্তুর নিকটতম প্রান্ত, অর্থাৎ বি এর বাম দিকে যে তড়িৎ আবিষ্ট হচ্ছে, ডান দিকে অর্থাৎ দূরতম প্রান্তে তার বিপরীত তড়িৎ আবিষ্ট হচ্ছে। যদি আমরা একটি ধনাত্মক আধানে আহিত বস্তুকে অনাহিত বস্তুর কাছে নিয়ে আসি, তাহলে নিকটতম প্রান্তে ঋণাত্মক আধান এবং দূরতম প্রান্তে ধনাত্মক আধান আবিষ্ট হচ্ছে। নিকটতম প্রান্তে যে আধান আবিষ্ট হয় তাকে আমরা বদ্ধ আধান বলি, আর দূরতম প্রান্তে যে আধান আবিষ্ট হয় তাকে আমরা মুক্ত আধান বলি। এই হলো তড়িতাবেশ। মনে রাখতে হবে তড়িতাবেশের ফলে সমপরিমাণ কিন্তু বিপরীত প্রকৃতির আধান সৃষ্টি হয়। আবেশের দ্বারা একটি স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রকে কিভাবে আহিত করব। ধরি যন্ত্রটিকে ঋণাত্মক আধানে আহিত করতে হবে। তাহলে আমরা প্রথমে ধনাত্মক আধানে আহিত একটি বস্তুকে চাকতির কাছে নিয়ে যাব। আবেশের ফলে চাকতিতে ঋণাত্মক আধান এবং সোনার পাত দুটিতে ধনাত্মক আধান সৃষ্টি হবে, পাত দুটি বিস্ফোরিত হবে। এবার বস্তুটিকে না সরিয়ে চাকতিটিকে একটি তারের সাহায্যে মাটির সাথে সংযোগ স্থাপন করব। তাহলে সোনার পাতে যে মুক্ত আধান অর্থাৎ ধনাত্মক আধান রয়েছে সেটি ভূপৃষ্ঠে চলে যাবে, কিন্তু
চাকতিতে থাকা বদ্ধ ঋণাত্মক আধান চাকতিতেই থেকে যাবে। এবার বস্তুটিকে না সরিয়ে চাকতির যে ভূসংযোগ সেটাকেও বিচ্ছিন্ন করব এবং দেখা যাচ্ছে যে চাকতির যে ঋণাত্মক আধান সেটা এখন সমগ্র অংশ অর্থাৎ সোনার পাতেও সঞ্চালিত হলো। এইভাবে গোটা পাত সহ চাকতি, সোনার পাত ও চাকতি উভয়ই ঋণাত্মক আধানে আহিত হলো। অনুরূপভাবে আমরা একটি স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রকে ধনাত্মক আধানেও আহিত করতে পারি। এক্ষেত্রে আহিত বস্তুটিকে হতে হবে ঋণাত্মক আধানে আহিত। আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। আমরা জানি সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং এটা পরস্পর থেকে দূরে সরে যেতে চায়। তাই একটি পরিবাহী ফাঁপা বা নিরেট যাই হোক না কেন, আধানগুলো সবসময় পরিবাহীর তলে অবস্থান করে। আধানগুলো যদি পরিবাহীর তলে অবস্থান করে তবেই তারা নিজেদের থেকে সব থেকে বেশি দূরত্বে থাকতে পারে, যেহেতু তারা পরস্পরকে বিকর্ষণ করে। পরিবাহী নিরেট বা ফাঁপা হোক, একটি পরীক্ষার সাহায্যে আমরা প্রমাণ করতে পারি আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে। পরীক্ষাটি হলো ফ্যারাডের প্রজাপতি জাল পরীক্ষা। চিত্রে আমরা দেখতে পাচ্ছি মসলিন সুতো দিয়ে তৈরি একটি জাল। সেই জালের চওড়া প্রান্তটি একটি ধাতব আংটা বিয়ের সাথে লাগানো রয়েছে এবং ধাতব আংটাটি একটি অন্তরক হাতলের উপর বসানো রয়েছে। জালের সরু প্রান্তে রেশমি সুতো এমনভাবে আটকানো আছে যাতে সুতোর সাহায্যে প্রয়োজনে আমি সেই জালটিকে উল্টাতে পারি। এবার একটি আহিত পরিবাহীর সাহায্যে জালটিকে আমি আহিত করে নিলাম এবং আহিত পরিবাহী যেটি অর্থাৎ এখন আমাদের কাছে যে জালটি রয়েছে সেটি একটি আধানে আহিত হয়ে রয়েছে। ধরি সেটি ধনাত্মক আধানে আহিত হয়ে রয়েছে। এবার আধান পরীক্ষকের সাহায্যে ও স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমি দেখতে পাবো যে বাইরের দিকেই আধান রয়েছে, ভেতরের দিকটাতে আধান নেই। এবার সুতোটিকে টেনে জালটিকে উল্টে আবারও যদি পরীক্ষা করি তাহলে দেখা যাবে আবারও বাইরের দিকেই আধানের উপস্থিতি রয়েছে, ভেতরের দিকে আধানের উপস্থিতি নেই। এই পরীক্ষায় প্রমাণিত হয় আধান সবসময় পরিবাহীর বাইরের তলে অবস্থান করে। তড়িৎ আচ্ছাদন বা তড়িৎ পর্দা। কোনো একটি স্থানকে যদি আমি বাইরের কোনো তড়িৎ আধানের প্রভাব থেকে মুক্ত রাখতে পারি কোনো ব্যবস্থার সাহায্যে, তাহলে সেই ব্যবস্থাকেই বলা হয় তড়িৎ পর্দা। চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের চারপাশে একটি ধাতু নির্মিত বাক্স তৈরি করা হয়েছে এবং এর ফলে এই ধাতু নির্মিত বাক্সটি বাইরের কোনো তড়িৎ আধানের প্রভাব থেকে তড়িৎবীক্ষণ যন্ত্রটিকে নিরাপত্তা দিতে পারে। এই অবস্থায় একটি আহিত বস্তুকে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের কাছে আনলে সোনার পাত দুটিতে কোনো বিস্ফোরণ দেখা যাবে না, অর্থাৎ এটি বাইরের আধানের প্রভাব থেকে মুক্ত। এইভাবে আমরা রেডিও সেট, ক্যাথোড রশ্মি টিউব, টেলিভিশন টিউব প্রভৃতি মূল্যবান যন্ত্রকে বাইরের কোনো তড়িৎ আধানের প্রভাব থেকে মুক্ত রাখার জন্য এইভাবেই পরিবাহীর আস্তরণ দিয়ে তড়িৎ পর্দা সৃষ্টি করে থাকি। এবার আমরা পড়ব আধানের তড়মাত্রিক ঘনত্ব, যাকে সিগমা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। কোনো একটি পরিবাহীর তলে একক ক্ষেত্রফলে আধানের পরিমাণকে আমরা বলবো আধানের তড়মাত্রিক ঘনত্ব। মনে করি একটি গোলক, এই গোলকটি মোট আধান কিউ। তো এই পরিবাহীর আধানটি কিন্তু পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। তো এই বাইরের তলের ক্ষেত্রফল যদি আমি এ ধরে নিই, পরিবাহীর পৃষ্ঠের ক্ষেত্রফল এ, তাহলে এই ক্ষেত্রফলে আধানের পরিমাণ কিউ হলে একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ কিউ বাই এ।
এটাকেই বলা হবে আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্ব এটার একক সিজিএস পদ্ধতিতে ইএসইউ প্রতি সেন্টিমিটার স্কোয়ার এবং এসআই পদ্ধতিতে কুলম্ব প্রতি মিটার স্কোয়ার। এই আধানের তলমাত্রিক ঘনত্ব কী কী বিষয়ের উপরে নির্ভর করে? এটি পরিবাহীর আকৃতি এবং পরিবাহীর পাশে থাকা কোনো বস্তুর উপস্থিতির উপরে নির্ভর করে। যেমন এইরকম আকৃতির একটি পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব কীরূপ হবে সেটা বোঝানোর জন্য আমরা এরকম একটি চিত্র অঙ্কন করব। আমরা দেখতে পাচ্ছি এই কোণাগুলোতে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি। সেটা কী করে বোঝানো হয়েছে? এই জায়গাটাতে এখান থেকে দূরত্বটা অনেকটা বেশি এইভাবে প্রকাশ করা হচ্ছে। দূরত্ব যত বেশি হবে তত আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি, এবং এইখানে তলমাত্রিক ঘনত্ব এই সমস্ত জায়গার তুলনায় কম, দূরত্বটাও কম। এরকম বিভিন্ন আকৃতির বস্তুর বিভিন্ন রকম হতে পারে। যেমন এই রকম যদি একটি বস্তু থাকে তাহলে এক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্ব এইখানে বেশি হবে। এই জায়গাগুলোকে বলা হয় বক্রতা বেশি, বক্রতা বেশি, তাই সেই জায়গাটাতে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হয়। এবার আমরা পড়ব সূচিমুখের ক্ষরণ ক্রিয়া। সূচিমুখের তড়িৎ ক্ষরণ ক্রিয়া হলো, এখানে একটি পরিবাহী রয়েছে, দেখতে পাচ্ছি এই জায়গাটা সূচিমুখ, মানে এই জায়গাটা সূচলক বা এই জায়গাটার বক্রতা বেশি। তাহলে আমরা জানি যে এখানে অনেক বেশি পরিমাণ আধান জমা হয়ে আছে, অর্থাৎ এখানকার তলমাত্রিক ঘনত্বের মানও অনেক বেশি, তলমাত্রিক ঘনত্বের মান বেশি। তো এর ফলে কি হয়? আশেপাশে থাকা বায়ুর কণাগুলি এর দ্বারা আবেশের মাধ্যমে আহিত হয়ে যায়। এবং আমরা জানি আবেশের ফলে এই কণাগুলোতে যে আধান আবিষ্ট হয় তার ফলে তারা আকৃষ্ট হয়ে এই সূচিমুখে এসে পড়ে, এবং সূচিমুখে এসে পড়লে বায়ুর কণা বা ধূলি কণাগুলি এর যা আধান সেই আধান প্রাপ্ত হয়, এবং সম আধান প্রাপ্ত হওয়ার ফলে বিকর্ষিত হয়ে আবার দূরে চলে যায়। এইভাবে বায়ুর কণাগুলো আবেশের মাধ্যমে একটি আধানে আহিত হয়, এবং সেই আধানগুলো যখন সূচিমুখের উপরে এসে পড়ে সেখান থেকে কিছু আধান নিয়ে আবার দূরে চলে যায়। এইভাবে এই ঘটনাটি চলতে থাকে এবং এই সূচিমুখের আধান একটু একটু করে কমতে থাকে। একেই বলা হচ্ছে সূচিমুখের ক্ষরণ ক্রিয়া। ক্ষরণ ক্রিয়া মানে একটু একটু করে এখানকার আধানটা কমে যাওয়া, এটাকে বলা হয় সূচিমুখের ক্ষরণ ক্রিয়া। তো এখানে সূচিমুখের ক্ষরণ ক্রিয়ার ফলে একটি ইলেকট্রিক উইন্ড বা তড়িৎ বার্তা সৃষ্টি হয়। সেটি কি? আধানগুলো যখন এইভাবে চলে যায় তখন এখানে যে শূন্যস্থানের সৃষ্টি হয়, তখন আবার কিছু আধান এখানে ছুটে আসে, এবং এই প্রসেসটা চলতেই থাকে বারবার, এবং খুব জোরে বা প্রবল বেগে বায়ুকণাগুলো দূরে চলে যাওয়া, আবার কিছু বায়ুকণা এসে এখানে আহিত হওয়া, এর ফলে একটি এখানে একটি তড়িৎ বার্তা সৃষ্টি হয়, যেটা আমরা বলতে পারি একটি আধানের প্রবাহ। বায়ু প্রবাহ ঠিক বলাটা ঠিক হবে না, বায়ুর কণাগুলো আহিত হয়ে প্রবাহিত হয়, তাই এটাকে ইলেকট্রিক উইন্ড নামকরণ করা হয়েছে। এই হলো ইলেকট্রিক উইন্ড, বা এটাকে আমরা সূচিমুখের তড়িৎ সেচন বা স্প্রেইং অ্যাকশন অফ পয়েন্টস, পয়েন্টস মানে সূচিমুখ, স্প্রেইং অ্যাকশন অফ পয়েন্টসও বলতে পারি।
বজ্রবহ বা বজ্র নিবারক তথা লাইটনিং কন্ডাক্টর। আমরা জানি প্রাকৃতিক কারণে মেঘের জলকণাগুলো ধনাত্মক বা ঋণাত্মক উভয় প্রকার আধানের দ্বারাই প্রবলভাবে তড়িৎগ্রস্ত হয়। তো এইভাবে বিপরীত আধানে যদি আহিত হয় দুটো মেঘ বা মেঘ ও পৃথিবী পৃষ্ঠ, তাহলে এদের মধ্যে তড়িৎ মোক্ষণ বা ইলেকট্রিক ডিসচার্জ হতে পারে, যার ফলে একটি তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয়। এবং মেঘ ও মাটির মধ্যে, ভূপৃষ্ঠের মধ্যে এই তড়িৎ স্ফুলিঙ্গকে আমরা বজ্রপাত বলি, যা আমরা সচরাচর দেখতে পাই। তো বজ্রপাত সাধারণত লম্বা গাছ, উঁচু বাড়ি, এই সমস্ত জায়গাতেই বেশি হওয়ার সম্ভাবনা। আমরা এই বজ্রপাত থেকে বাড়িগুলোকে রক্ষা করার জন্য বা মন্দিরগুলোকে রক্ষা করার জন্য বজ্র নিবারক ব্যবহার করি। এটি কি? বজ্র নিবারক আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা অনেক লম্বা তামার দণ্ড, যার উপরের দিকটা বাড়ির সব থেকে উঁচু স্থানের থেকেও উঁচু স্থানে রাখা হয় এবং অনেকগুলো সূচি মুখ দ্বারা সেই জায়গাটা তৈরি করা হয়। আর তামার দণ্ডের নিচের প্রান্তটি মাটির অনেক গভীরে প্রবেশ করানো থাকে, একটি মোটা তামার পাতের সাথে সংযুক্ত থাকে। এটি হলো বজ্রবহ, যা বজ্রপাতের সময় বাড়িটিকে রক্ষা করবে। তো কীভাবে এটি কাজ করে? মনে করি বাড়ির উপরে একটি ধনাত্মক আধানে আহিত মেঘ চলে এসেছে, তাহলে আবেশ ক্রিয়ার ফলে সূচি মুখে ঋণাত্মক তড়িৎ এবং তামার দণ্ডের নিচের দিকে অর্থাৎ তামার পাতের দিকে ধনাত্মক তড়িৎ আবিষ্ট হবে, যা কিনা মাটির সাথে সংযুক্ত থাকার ফলে মাটিতে চলে যাবে। যেহেতু এটি মুক্ত আধান, কিন্তু বদ্ধ আধান হওয়ায় ঋণাত্মক তড়িৎ থেকে যাবে সেই সূচিমুখে। এবার আমরা জানি যে সূচিমুখের তড়িৎ মোক্ষণ ক্রিয়া বা ইলেকট্রিক ডিসচার্জিং অ্যাকশন রয়েছে, সেখানে একটি ইলেকট্রিক উইন্ড সৃষ্টি হয় এবং এর ফলে কি হয় আমরা জানি বায়ুকণাগুলো আধানে আহিত হয়ে সূচিমুখের উপরে এসে পড়ে এবং সূচিমুখে এসে পড়লে সেগুলো সূচিমুখের আধানে আহিত হয় এবং সেখান থেকে দূরে চলে যায় এবং এক্ষেত্রে সেই আধানগুলো ঋণাত্মক আধানে আহিত হয়ে দূরে অর্থাৎ মেঘের দিকে চলে যায় ও মেঘের ধনাত্মক আধানকে প্রশমিত করার চেষ্টা করে। এইভাবে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধানের মধ্যে তড়িৎ বিভবের পার্থক্যটা একটু কম হতে থাকে। এতে বজ্রপাতের সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। তবুও যদি মেঘের আধান অনেক বেশি হয় এবং সেক্ষেত্রে তড়িৎ সেচন ক্রিয়ার ফলে বা ইলেকট্রিক ডিসচার্জিং অ্যাকশনের ফলে যদি মেঘের আধান অতটাও প্রশমিত না হতে পারে, তখন বজ্রপাত হতে পারে এবং বজ্রপাত হলেও সেই বজ্রপাত তামার দণ্ডের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে চলে যায় এবং বাড়িটি কোনো ক্ষতি হয় না। এই হলো বজ্রবহের কার্যনীতি।